ছাত্রছাত্রীরা তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা সবাই ভালো থাকবে। ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে বলি, তোমরা যারা এই চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই ভিডিওটিকে সাবস্ক্রাইব করবে। ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই সকলকে শেয়ার করবে। দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার 1877 সালে জন্মগ্রহণ করেন এবং 1956 সালে মারা যান। বাংলাদেশের ঢাকা জেলার উলাইল গ্রামে বিখ্যাত মিত্র মজুমদার বংশে দক্ষিণারঞ্জনের জন্ম। তার প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ উত্থান। কবিতা দিয়ে সাহিত্য জীবন শুরু করলেও তাকে সবচেয়ে বেশি আকর্ষণ করত রূপকথা, উপকথা ও লোককথার গল্প। গ্রামে গ্রামে ঘুরে বৃদ্ধ বৃদ্ধাদের মুখের গল্পকথাকে সংগ্রহ করে নিজের মতো করে মূল কাহিনীটি লিখতেন। দক্ষিণারঞ্জন 1930 খ্রিস্টাব্দ থেকে 1933 খ্রিস্টাব্দ পর্যন্ত বঙ্গীয় বিজ্ঞান পরিষদের সহসভাপতি ছিলেন। তার লেখা অন্যান্য গ্রন্থগুলির নাম ঠাকুরমার ঝুলি, ঠাকুরদাদার ঝুলি, দাদামশায়ের থলে, উৎপল ও রবি, কিশোরদের মন, বাংলার সোনার ছেলে, চিরদিনের রূপকথা ইত্যাদি। 1357 বঙ্গাব্দে বঙ্গীয় শিশু সাহিত্য পরিষদ তাকে ভুবনেশ্বরী পদক দিয়ে সম্মানিত করেন। একের এক প্রশ্ন, দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারকে সবচেয়ে বেশি কি আকর্ষণ করত? উত্তর, দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারকে সবচেয়ে বেশি আকর্ষণ করত রূপকথা, উপকথা ও লোককথার গল্প। একের দুই প্রশ্ন, তিনি শিশু সাহিত্যের কোন পুরস্কারে পুরস্কৃত হয়েছিলেন? উত্তর, তিনি শিশু সাহিত্যের ভুবনেশ্বরী পদক পেয়েছিলেন। 2 নম্বরের প্রশ্ন, নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও। 2-এর 1 প্রশ্ন, বন্যায় প্রকৃতির রূপ কেমন হয়? উত্তর, বন্যায় প্রকৃতির রূপ হয় ভয়ঙ্কর এবং চারিদিকে জল থই থই করে। 2-এর 2 প্রশ্ন, পিঁপড়ে কোথায় আশ্রয় নিয়েছিল? উত্তর, দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার রচিত আশীর্বাদ পাঠ্যাংশে পিঁপড়ে একটি ঘাসের পাতার নিচে আশ্রয় নিয়েছিল। 2-এর 3 প্রশ্ন, বৃষ্টির সময়ে গাছের পাতা কাঁপছিল কেন? উত্তর, দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার রচিত আশীর্বাদ পাঠ্যাংশে বৃষ্টির ফোঁটার আঘাতে গাছের পাতা কাঁপছিল। 2-এর 4 প্রশ্ন, পিঁপড়ে নিজেকে বাঁচাবার জন্য কি করল? উত্তর, দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার রচিত আশীর্বাদ পাঠ্যাংশে পিঁপড়ে নিজেকে বাঁচাবার জন্য গাছের পাতার শিরাকে জোরে কামড়ে ধরল। 2-এর 5 প্রশ্ন, পিঁপড়ে কখন বাঁচলেম বলে উঠল? উত্তর, দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার রচিত আশীর্বাদ পাঠ্যাংশে বৃষ্টি একটু কমলে গাছের পাতাটা সোজা হয়ে দাঁড়ালে পিঁপড়ে পাতার কামড় ছেড়ে দিয়ে নিঃশ্বাস ছেড়ে একথা বলেছিল। 2-এর 6 প্রশ্ন, জল কেমন শব্দে হেসে উঠেছিল? উত্তর, দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার রচিত আশীর্বাদ পাঠ্যাংশে জল খল খল শব্দে হেসে উঠেছিল। 2-এর 7 প্রশ্ন, বুক ভেঙে নিঃশ্বাস পড়ল পিঁপড়ের, কেন এমন হল? উত্তর, দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার রচিত আশীর্বাদ পাঠ্যাংশে চারদিক জল থই থই হওয়ায় পিঁপড়ের নিজের অবস্থার কথা ভেবে বুক ভেঙে নিঃশ্বাস পড়ল। 2-এর 8 প্রশ্ন, শরতের আশীর্বাদ তোমাদেরও উপরে ঝরুক, কে এমনটি কামনা করেছিল? উত্তর, দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার রচিত আশীর্বাদ পাঠ্যাংশে এমনটি কামনা মেঘের ফাঁক থেকে সূর্য সবার জন্য করেছিল। 3 নম্বরের প্রশ্ন, নিচের বাক্যগুলি থেকে সমাপিকা ও অসমাপিকা ক্রিয়া চিহ্নিত করে লেখো। 3-এর 1, বর্ষা খুব নেমেছে। উত্তর, নেমেছে হবে সমাপিকা ক্রিয়া। 3-এর 2, ভাই জোরে আঁকড়ে ধরো। উত্তর, ধরো হবে সমাপিকা ক্রিয়া, আঁকড়ে হবে অসমাপিকা ক্রিয়া। 3-এর 3, 1 ঢোক জল খেয়ে পিঁপড়ে আর কিছু বলতে পারলে না। উত্তর, পারলে না হবে সমাপিকা ক্রিয়া, খেয়ে বলতে হবে অসমাপিকা ক্রিয়া। 3-এর 4,
বৃষ্টির ফোঁটার ঘায়ে পাতাটা বোধ হয় এলিয়ে পড়বে জলে। উত্তর, পড়বে, হবে, সমাপিকা ক্রিয়া। এলিয়ে, হবে, অসমাপিকা ক্রিয়া। 3-5 শিউরে পাতা বললে, ভাই, তেমন কথা বলো না। উত্তর, বলো না, হবে, সমাপিকা ক্রিয়া। শিউরে, বললে, হবে, অসমাপিকা ক্রিয়া। 4 নম্বরের প্রশ্ন, সকর্মক ও অকর্মক ক্রিয়া চিহ্নিত করো। 4-1 সারাদিন রাত খাটি। উত্তর, খাটি, হবে, অকর্মক। 4-2 আমরা যাই, আসি, দেখি। উত্তর, যাই, আসি, দেখি, হবে, অকর্মক। 4-3 ঘাসের পাতাটা সোজা হয়ে দাঁড়িয়েছে। উত্তর, দাঁড়িয়েছে, হবে, সকর্মক। 4-4 এ জল কি করে পার হব? উত্তর, পার হব, হবে, সকর্মক। 4-5 পৃথিবী তোমার হবে। উত্তর, হবে, হবে, সকর্মক। 5 নম্বরের প্রশ্ন, সন্ধি বিচ্ছেদ করো নিঃশ্বাস, বৃষ্টি, নিশ্চয়, আশীর্বাদ। উত্তর, নিঃশ্বাস, হবে, নি যোগ শ্বাস। বৃষ্টি, হবে, বৃষ যোগ তি। নিশ্চয়, হবে, নি যোগ চয়। আশীর্বাদ, হবে, আশি যোগ বাদ। 6 নম্বরের প্রশ্ন, নিচের শব্দগুলি থেকে উপসর্গ পৃথক করো এবং তা দিয়ে দুটি নতুন শব্দ তৈরি করো। বিদেশ, দুর্ভাগ্য, অনাবৃষ্টি, সুদিন, নির্ভয়। উত্তর, বিদেশ, হবে, বি উপসর্গ, দেশ, দুটি নতুন শব্দ বিফল। বিপদ, দুর্ভাগ্য, হবে, দু উপসর্গ, ভাগ্য, দুটি নতুন শব্দ দুর্মূল্য, দুর্দিন। অনাবৃষ্টি, হবে, অনা উপসর্গ, বৃষ্টি, দুটি নতুন শব্দ অনাচার, অনাবৃষ্টি। সুদিন, হবে, সু উপসর্গ, দিন, দুটি নতুন শব্দ সুনীল, সুচরিত্র। নির্ভয়, হবে, নি উপসর্গ, ভয়, দুটি নতুন শব্দ নির্জীব, নির্ধন। 7 নম্বরের প্রশ্ন, নিচের বিশেষ্য শব্দগুলিকে বিশেষণে রূপান্তরিত করে লেখো। আশ্রয়, শরীর, শরৎ, মুখ, ফুল। উত্তর, আশ্রয়, এটা হবে বিশেষ্য, আশ্রিত, এটা হবে বিশেষণ, শরীর, এটা হবে বিশেষ্য, শারীরিক, এটা হবে বিশেষণ, শরৎ, এটা হবে বিশেষ্য, শারদীয়, এটা হবে বিশেষণ, মুখ, এটা হবে বিশেষ্য, মৌখিক, এটা হবে বিশেষণ, ফুল, এটা হবে বিশেষ্য, ফুলেল, এটা হবে বিশেষণ। 8 নম্বরের প্রশ্ন, চোখ শব্দটিকে দুটি আলাদা অর্থে ব্যবহার করে পৃথক বাক্য রচনা করো। উত্তর, চোখ, চক্ষু, অনুবীক্ষণিক জীবকে খালি চোখে দেখা যায় না। চোখ, নজর, ছোট শিশুটিকে চোখে চোখে রেখো, না হলে যে কোনো অনিষ্ট হতে পারে। 9 নম্বরের প্রশ্ন, নিচের বাক্যগুলির উদ্দেশ্য ও বিধেয় অংশ ভাগ করে দেখাও। 9-1 আমরা সাঁতার জানি। উত্তর, উদ্দেশ্য, হবে, আমরা। বিধেয়, হবে, সাঁতার জানি। 9-2 বর্ষাতেও পিঁপড়ের মুখ শুকিয়ে গেল। উত্তর, উদ্দেশ্য, হবে, পিঁপড়ের মুখ। বিধেয়, হবে, বর্ষাতেও শুকিয়ে গেল। 9-3 শেষে আবার সেই গর্তেই ঢুকি গিয়ে। উত্তর, উদ্দেশ্য, হবে, আমি উহ্য। বিধেয়, হবে, শেষে আবার সেই গর্তেই ঢুকি গিয়ে। 9-4 খলথল করে হেসে উঠল জল। উত্তর, উদ্দেশ্য, হবে, জল। বিধেয়, হবে, খলথল করে হেসে উঠল। 9-5 পৃথিবী সবারই হোক। উত্তর, উদ্দেশ্য, হবে, পৃথিবী। বিধেয়, হবে, সবারই হোক। 10 নম্বরের প্রশ্ন, নির্দেশ অনুসারে উত্তর দাও। 10-1 আমরা সাঁতার জানি, আমরা হাঁটতে জানি, এবং দিয়ে বাক্য দুটিকে যুক্ত করো।
উত্তর, আমরা সাঁতার জানি এবং হাঁটতেও জানি। 10-2, তোমরা পৃথিবীর উপরে হাসো, ফুলটুল ফুটাও। দুটো বাক্যে ভেঙে লেখো। উত্তর, তোমরা পৃথিবীর উপরে হাসো, তোমরা ফুলটুলও ফুটাও। 10-3, বর্ষা খুব নেমেছে, নিচেও ডেকেছে বান। যখন তখন দিয়ে বাক্য দুটিকে যুক্ত করো। উত্তর, যখন বর্ষা খুব নেমেছে তখন নিচেও ডেকেছে বান। 10-4, আমরা নড়তেও পারি নে, কোনো রকমে সুর টুর বাড়াই, কিন্তু অব্যয়টি দিয়ে বাক্য দুটিকে যুক্ত করো। উত্তর, আমরা নড়তে পারি নে কিন্তু কোনো রকমে সুর টুর বাড়াই। 10-5, এক ঢোক জল খেলো এবং পিঁপড়ে কিছু বলতে পারলে না, এবং অব্যয়টি তুলে দিয়ে বাক্য দুটিকে একটি বাক্যে লেখো। উত্তর, এক ঢোক জল খেয়ে পিঁপড়ে কিছু বলতে পারল না। 11 নম্বরের প্রশ্ন, নিচের প্রশ্নগুলির কয়েকটি বাক্যে উত্তর দাও। 11-1 প্রশ্ন, পাঠ্যাংশে কোন কোন ঋতুর প্রসঙ্গ রয়েছে? প্রতি ক্ষেত্রে একটি করে উদাহরণ পাঠ থেকে খুঁজে নিয়ে লেখো। উত্তর, দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার রচিত আশীর্বাদ পাঠ্যাংশে গ্রীষ্ম, বর্ষা এবং শরৎ ঋতুর কথা রয়েছে। গ্রীষ্ম, ডাঙায় রোদ্দুরের দিনে পুড়ে মরি। বর্ষা, বর্ষা খুব নেমেছে। শরৎ, আশীর্বাদ করি, শরতের আশীর্বাদ তোমাদেরও উপরে ঝরুক। 11-2 প্রশ্ন, পাতা গাছের কি প্রয়োজনে লাগে? উত্তর, গাছ দিনের বেলায় সূর্যালোকের উপস্থিতিতে পাতায় উপস্থিত ক্লোরোফিলের সাহায্যে খাদ্য তৈরি করে, তাই পাতা গাছের একটি গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় জিনিস। 11-3 প্রশ্ন, পিঁপড়ের বাসস্থান সম্পর্কে অনধিক 3টি বাক্য লেখো। উত্তর, পিঁপড়েরা দল বেঁধে খাদ্য সঞ্চয় করে। পিঁপড়ে মাটির নিচে বাসা তৈরি করে সেখানে খাদ্য সঞ্চয় করে রাখে। বৃষ্টিতে চারিদিকে জলাময় হলে তারা উঁচু স্থানে স্থান নেয়। 11-4 প্রশ্ন, বৃষ্টি পাতাকে কোন পরিচয় পরিচালিত করেছে? উত্তর, দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার রচিত আশীর্বাদ পাঠ্যাংশে বৃষ্টি পাতাকে তার বন্ধুর পরিচয়, জীবজগৎকে আশ্রয় দেবার পরিচয় পরিচালিত করেছে। 11-5 প্রশ্ন, সবার কথা শুনে পিঁপড়ে কি ভাবল? উত্তর, দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার রচিত আশীর্বাদ পাঠ্যাংশে সবার কথা শুনে পিঁপড়ে ভাবল, পৃথিবী কি আবার তার হবে? তার চোখে জল আসতে আসতে থেমে গিয়েছিল। 11-6 প্রশ্ন, প্রকৃতির বুকে শরতের আশীর্বাদ কিভাবে ঝরে পড়ে? উত্তর, বর্ষার পরে শরৎ আসে। এই সময় আবহাওয়া থাকে মনোরম। নীল আকাশে সাদা সাদা মেঘ ভাসতে দেখা যায়। আকাশে তেমন প্রখর রোদ থাকে না। চারদিকে কাশফুলের সমারোহ দেখা যায়। আর এভাবেই প্রকৃতির বুকে শরতের আশীর্বাদ ঝরে পড়ে। 12 নম্বরের প্রশ্ন, নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। 12-1 প্রশ্নে কি বলেছে? বৃষ্টির সময় তোমার চারপাশের প্রকৃতি কেমন রূপ নেয় সে সম্পর্কে কয়েকটি বাক্য লেখো। উত্তর, গ্রীষ্মের পরেই আসে বর্ষা, আর এই বর্ষায় বৃষ্টির ফলে চারপাশের প্রকৃতি অন্যরকম রূপ ধারণ করে। আকাশ চারিদিকে কালো মেঘে ঢেকে যায়। অন্ধকার আকাশে বৃষ্টি নেমে আসে। গাছপালা ধুয়ে বেশি সবুজ ও সতেজ হয়ে ওঠে। নদী নালা খাল বিল সব জলে ভরে যায়। মাঝে মাঝে নদীর বাঁধ ভেঙে বন্যা এসে ভয়ঙ্কর রূপ ধারণ করে। স্থলভাগ ডুবে গিয়ে চারিদিকে জল থই থই করে। মানুষের বাড়ি বাড়ি মানুষের সাথে সাথে জীবজন্তুদেরও কষ্ট দেখা যায়। 12-2 প্রশ্নে কি বলেছে? পিঁপড়ে গাছের পাতায় আশ্রয় নিয়েছিল কেন? উত্তর, দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার রচিত আশীর্বাদ পাঠ্যাংশে বর্ষা নেমেছে, নিচেও বান ডেকেছে। জলে দেশ থই থই করছে। এই পরিস্থিতিতে একটি পিঁপড়ে প্রাণ বাঁচানোর জন্য গাছের পাতায় আশ্রয় নিয়েছে। 12-3 প্রশ্নে কি বলেছে? পাতা কেন পিঁপড়েকে তার শরীর কামড়ে ধরতে বলেছিল? উত্তর, দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার রচিত আশীর্বাদ
পাঠ্যাংশে দেখা যায় বৃষ্টির আঘাতে পাতাটি কাঁপছিল। এই পাতার মধ্যে ছিল পিঁপড়ে। মনে হচ্ছিল বোধহয় এলিয়ে পড়বে জলে। একটুকুতেই পিঁপড়েটা অসীম জলে ভেসে যাবে হয়েছিল। তাই পাতা পিঁপড়েকে তার শরীর কামড়ে ধরতে বলেছিল। 12-4 প্রশ্নে কি বলেছে, পাতা কি বলে পিঁপড়েকে প্রবোধ দিতে চেয়েছিল? কাজে আসে না কোনোটাই, এখানে তার কোন কাজে না আসার কথা বলা হয়েছে? উত্তর, দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার রচিত আশীর্বাদ পাঠ্যাংশে পাতা পিঁপড়েকে প্রবোধ দিয়ে বলেছিল যে, পিঁপড়ে জিমন্যাস্টিক্স জানে, সাঁতার কাটতে জানে, হাঁটতে পারে, দৌড়াতেও পারে, তাদের আবার কি? কিন্তু বর্ষায় চারিদিক জলে থই থই করছে, কোথাও এতটুকু স্থলভাগ নেই। এতে পিঁপড়ের প্রাণ যাওয়ার মতো অবস্থা। এমন অবস্থাতে তার সাঁতার জানা, দৌড়াতে পারা প্রভৃতি প্রাণ বাঁচানোর কোনো কাজে আসে না। তাই তাকে গাছের পাতার নিচে আশ্রয় নিতে হয়েছিল। 12-5 প্রশ্নে কি বলেছে, তাই আজ বেঁচে গেলাম? বক্তার আজ বেঁচে যাওয়ার কারণ কি? উত্তর, দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার রচিত আশীর্বাদ পাঠ্যাংশে বক্তা অর্থাৎ পিঁপড়ের কথা বলা হয়েছে। পিঁপড়ে আজ বেঁচে গেছে, কারণ বর্ষায় চারিদিক জলে থই থই করছে। কোথাও একটুও স্থলভাগ দেখা যাচ্ছে না। এমন অবস্থায় পিঁপড়ে একটা ঘাসের পাতার নিচে আশ্রয় নিয়েছে। 12-6 প্রশ্নে কি বলেছে, পিঁপড়ে আর পাতা কিভাবে নিজেদের কষ্টের কথা গল্পে বলেছে তা একটি অনুচ্ছেদে লেখো। উত্তর, দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার রচিত আশীর্বাদ পাঠ্যাংশে জানা যায় বর্ষা নামার ফলে বান ডেকেছে। চারিদিকে জল থই থই করছে। এই অবস্থায় ঘাসের পাতা ও পিঁপড়ে দুজনেই খুব কষ্টে পড়েছে। পিঁপড়ে অনেক কষ্টে আশ্রয় নিয়েছে একটি ঘাসের পাতার নিচে। প্রচণ্ড বৃষ্টির আঘাতে পাতা টলমল করলেও সে পাতার শিরা জোরে কামড়ে ধরেছে। শরীরটা ডুবে যাচ্ছে, আবার কোনো ক্রমে প্রাণ বাঁচছে। রোদ্দুরে পিঁপড়েকে পুড়ে মরতে হয় এবং বর্ষায় জলে ডুবে মরতে হয়। তার বুক ভেঙে নিঃশ্বাস বের হয়ে আসে। পৃথিবীর বুকে যে জল জমেছে তা কি কোনোদিন শুকাবে? চারিদিকে জলের থই থই অবস্থাতে ঘাসের দুঃখেরও কথা জানা যায়। গাছপালা সব জলে ডুবু। বৃষ্টির জলের আঘাতে ঘাসের পাতা আহত হচ্ছে। বৃষ্টি থামলে সে নিজেকে একটু সোজা করে নিচ্ছে। সে আশাবাদী, সে জানে বৃষ্টি একসময় সরে যাবে, জল চলে যাবে, শরৎ আসবে। 12-7 প্রশ্নে কি বলেছে, পিঁপড়ের সঙ্গে গাছের কথাবার্তা নিয়ে সংলাপ তৈরি করো। শ্রেণীকক্ষে অভিনয়ের আয়োজন করো। উত্তর, পিঁপড়ে, এত বৃষ্টি চারিদিক জলে থই থই করছে। খাল বিল ডুবু এখন প্রাণ বাঁচানো দায়। পাতা, ভয় পেও না, কিছুই হবে না, জোরে বৃষ্টি এসেছে, তুমি আমাকে আরো জোরে কামড়ে ধরো। আমার কোনো ব্যথা লাগবে না। পিঁপড়ে, ভাই পাতা তুমি ছিলে বলে এ যাত্রায় প্রাণে বেঁচে গেছি। চারিদিকে জল, হাঁটা চলা, খাবার সংগ্রহ করার কোনো উপায় নেই। পাতা, আরে অত ভাবছ কেন? বাদল থেমে যাবে, তোমরা তো হাঁটতে চলতে ছুটতে পারো। কত কি জানো, জিমন্যাস্টিক্স পর্যন্ত জানো। আর আমি কিছুই পারি না। এক স্থানে দাঁড়িয়ে থাকি, কোনো রকমে সুরটুর বাড়াই। পিঁপড়ে, হাঁটতে চলতে পেরেই কি লাভ? কোনো কাজেই তো এলো না। ডাঙায় রোদ্দুরে দিনে পুড়ে মরি। বর্ষায় ভেসে যাওয়ার উপক্রম। পাতা, দেখো পিঁপড়ে তুমি কত কাজ কর ও সারাদিন খেটে যাও। পিঁপড়ে, এত খেটে কি লাভ? শুধু খেটে যাই, আর খাই, গর্তে চলে যাই। অথচ তোমরা পৃথিবীর উপরে হাঁসফুল ফোটাও, আরও কত কি দান করো। মাটি আমাদের, পৃথিবী তোমাদের। পাতা, এভাবে হতাশ হয় না, বর্ষা থেমে যাবে, শরৎ আসবে, গাছ, প্রাণী সবাই বাঁচবে। 12-8 প্রশ্নে কি বলেছে, মাটি সবারই, পাতার এই কথার মধ্যে দিয়ে কোন সত্য ফুটে উঠেছে? উত্তর, দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার রচিত আশীর্বাদ
পাঠ্যাংশে উদ্ধৃতাংশটি বলেছে পাতা। এখানে পাতা সঠিক কথাই বলেছে। পিঁপড়ে তার নিজের বাসস্থান মাটির নিচে বলাতেই পাতা পিঁপড়েকে বলেছে মাটির উপরের ভাগ সবার। এই পৃথিবীর সকল বস্তুর উপর সবারই সমান অধিকার রয়েছে। কীটপতঙ্গ, মানুষ, পশু, পাখি, গাছপালা সবাই মাটিকে আশ্রয় করেই বেঁচে আছে। 12-9 প্রশ্নে কি বলেছে, মেঘের আড়াল থেকে বৃষ্টি কোন কথা শুনতে পেয়েছিল? তা শুনে বৃষ্টি পিঁপড়েকে কি বলল? উত্তর, দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার রচিত আশীর্বাদ পাঠ্যাংশে ঘাসপাতা ও পিঁপড়ে নিজেদের দুঃখময় জীবন নিয়ে কথাবার্তা বলছিল। পিঁপড়ে ভয় পেয়ে বলেছিল, এই জল কি করে পার হব? এই কথা মেঘের আড়াল থেকে বৃষ্টি শুনতে পেয়েছিল। বৃষ্টি পিঁপড়েকে ভয় পেতে দেখে পাতার উদাহরণ টেনে বলেছিল, রোদে পুড়ে গেলে, ধুলোয় ভরে গেলেও ঘাসপাতা কখনোই ভয় পায় না। বৃষ্টির ধারা নেমে আসবার সঙ্গে সঙ্গে আবার সবুজ, প্রাণবন্ত ও সজীব হয়ে ওঠে সে। 12-10 প্রশ্নে কি বলেছে, শরৎ ঋতুর প্রকৃতি কেমন সে বিষয়ে একটি অনুচ্ছেদ রচনা করো। উত্তর, শরৎকালে আকাশের রং গাঢ় নীল বর্ণ ধারণ করে। আকাশে সাদা মেঘ ভেসে বেড়ায়। চারিদিক সবুজ গাছপালায় ঢেকে যায়। নদীর চরে কাশফুলের মেলা দেখা যায়। শিউলির গন্ধে চারিদিক ভরে ওঠে। প্রকৃতি এই সময় ফল ও ফসলের পসরা নিয়েও হাজির হয়। ভুট্টা, গম, যব, আলুর মতো ফসলে বাংলার জমি, ক্ষেত পরিপূর্ণ থাকে। ফলের মধ্যে তাল, বাতাবি লেবু, আপেল দেখা মেলে এই সময়েই। শাপলা, শালুক, পদ্ম প্রভৃতি ফুল এই সময়ে ফোটে। শরতের সোনালি রোদে মাঠঘাট পথ প্রান্তরে খুশির রং ছড়িয়ে পড়ে। শোনা যায় বাঙালিদের পুজোর বার্তা। 12-11 প্রশ্নে কি বলেছে, পাতা, বৃষ্টি, জল, ঘাসের পাতাকে কিভাবে পিঁপড়ের মনে সাহস জুগিয়েছিল তা আলোচনা করো। উত্তর, পাতা বলেছিল, আমাকে জোরে কামড়ে ধরো, ভয় পেও না, তোমরা তো সাঁতার জানো, হেঁটে, দৌড়ে চলো। তোমাদের আবার কি? বৃষ্টি বলেছিল, তোমার বড্ড ভয়। তোমার পাতা বন্ধুকে কোনোদিন ভয় পেতে দেখিনি। রোদ্দুরে পুড়ে বন্ধুর দল ধুলো হয়ে যায়। যেই ডাকদি ধুলো ঝেড়ে সারা দেশ সবুজ হয়ে ওঠে। জল বলেছিল, যে ঘাসকে আমি ডুবিয়ে, কাদায় লুটিয়ে, তলিয়ে দিয়ে ছুটি, শরতে চেয়ে দেখি তারাই কাশবন হয়ে হাসছে। ঘাসের পাতা পিঁপড়ের কানে কানে বলল, বন্ধু, ভাই, ভয় তুমি পেও না। ভেবো না একটুও, বাদল চলে যাবে এ জল নিশ্চয়। আসবে, আসবেই, আসছে শরৎ।